নমস্কার, আমি এসজি স্যার এবং প্রত্যেককে আরো একবার ওয়েলকাম আমাদের এসজিএসসির পর্দায়। এবং আজকে থেকে আমরা শুরু করছি 2026-এর ম্যাথ স্পেশাল ব্যাচ, ঠিক আছে, যেটা কল্যাণীতে অফলাইন এবং বাকি বাংলার জন্য অনলাইন মুডে অ্যাভেলেবেল থাকবে, ঠিক আছে। তো যারা যারা অফলাইনে ক্লাস করবে তারা কল্যাণীতে চলে আসবে। সেম ক্লাস যারা বাড়িতে বসে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে করবে তারা অনলাইনে এসডিএসসি অ্যাপ ম্যাথ স্পেশাল 2026 এই ব্যাচটা পারচেস করে নাও, ঠিক আছে। আজকে কি হবে? আজকে হবে ডেমো ক্লাস বা ক্লাস 1, যেখানে তোমাকে সিলেবাস ডিসকাশন, কিভাবে পড়ানো উচিত, কি কি জায়গায় এগোতে হবে, কোন কোন জায়গাগুলো কি আছে, এই সম্পূর্ণ বিষয় আলোচনা এবং কোনো একটি টপিকের আমরা আজকে শুরু করব, ঠিক আছে। এই হলো আজকের আমাদের প্রধান বৈশিষ্ট্য। তো একদম যারা নিউ কামার আছো, যারা একদম প্রথম থেকে শুরু করতে চাও, তারা কিভাবে এসডিএসসির এই কোর্সটা তোমরা পড়বে ভালো করে বোঝো। তুমি সেটা অফলাইন হতে পারো, তুমি সেটা অনলাইন হতে পারো, যে মাধ্যমেই পড়ো না কেন, ঠিক আছে। ইনস্টিটিউটের থেকে তুমি পাবে ব্যাকআপ ভিডিও, ঠিক আছে। এই ব্যাকআপ ভিডিওতে তোমার কাজ হবে চ্যাপ্টার ওয়াইজ, যে চ্যাপ্টার আমি যখন পড়াবো সেই চ্যাপ্টারের যে ব্যাকআপ ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো তোমাকে অধ্যয়ন করতে হবে এবং তার সাথে সাথে নতুন যে চ্যাপ্টারটা আমি লাইভে পড়াবো সেই জিনিসটাকেও তোমাকে পড়াশোনা করতে হবে। এই দুইয়ের সমন্বয় যদি তুমি ঘটাতে পারো তাহলেই 2026-এ এসে তুমি চাকরির একটা জায়গায় আসতে পারবে। আদারওয়াইজ এখন যে একটা ব্রহ্মাস্ত্র এসেছে, যে সুযোগ এসছে, সেই সুযোগ কিন্তু না হলে হাতছাড়া হয়ে যাবে, ঠিক আছে। তাহলে তোমার কাজ হবে যেদিন যে টপিক পড়াবো সেই টপিকটার প্রি রেকর্ডেড যত ভিডিও দেওয়া আছে, প্রায় 200-250 করে কোশ্চেন প্রি রেকর্ডেড আমি করে রেখেছি প্র্যাকটিস সেটের জন্য, যেগুলো তুমি বাড়িতে করবে। সাথে আমি নতুন যেটা করাবো প্র্যাকটিস, সেগুলো তুমি ভালো করে করবে। এই দুটোকে মিশিয়ে দিলেই তোমার কাজ নেই, ঠিক আছে। এই হলো আমাদের বেসিক জিনিস ম্যাথামেটিক্সে, ঠিক আছে। আর কম্পারেটিভ ম্যাথামেটিক্সে তো কিছু নেই, ঠিক আছে। খুব সহজ একটা বিষয়, যদি তুমি একটু মনোযোগ দিয়ে পড়ো তাহলে খুব সহজ হয়ে যাবে, ঠিক আছে। তুমি এদিকতে বসো তো, তোমরা এদিকে, তুমি এদিকে আসো। হ্যাঁ, তাহলে কি হবে? তাহলে তোমার কোনো একজন এদিকে চলে যাও, একটা টিম এদিকে যাও। হ্যাঁ হ্যাঁ, তাহলে কি হবে? তোমার আর পড়তে কোনো সমস্যা হবে না, ঠিক আছে। দেখ, তো প্রথমেই আমি ধরে নিলাম যে আমরা একেবারে জিরো লেভেল থেকে ক্লাস শুরু করব একদম, ঠিক আছে, এবং আপ টু এক্সাম লেভেল পর্যন্ত করব, ঠিক আছে। কখনোই কোনো ক্লাস তোমার বাদ দেওয়া যাবে না, ঠিক আছে। ম্যাথামেটিক্সের ক্লাস তুমি বাদ দিতে পারো না, কারণ ম্যাথামেটিক্সের ক্লাস যদি তুমি বাদ দিয়ে দাও তাহলে তুমি বাকি প্রতিযোগিতা থেকে কিন্তু পিছিয়ে পড়বে, ঠিক আছে। তো ম্যাথামেটিক্সের ক্লাস হলো মোস্ট ইম্পর্টেন্ট। এবার দেখো, আগে আমাকে বুঝতে হবে যে ম্যাথামেটিক্সের সিলেবাস কি আছে, কোন পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসে। আগে আমরা এই বেসিক জায়গা থেকে আমাদের ডেমো ক্লাস শুরু করি, ঠিক আছে। দেখ কি বলছে ম্যাথ, ঠিক আছে, হলো। এই ম্যাথের মধ্যে আমাদের কটা পার্ট? দুটো পার্ট, ঠিক আছে। ম্যাথের মধ্যে দুটো পার্ট, একটা কি অ্যারিথমেটিক, লিখে নাও সুন্দর করে। আচ্ছা, যদি তোমাদের বাংলায় বলি, তোমাদের বাংলায় বললে তোমাদের সুবিধা হবে। পাটিগণিত, যদিও বা বাংলা লেখাটা আমার পক্ষে একটু গন্ডগোল হয়ে যেতে পারে, অনেকদিন বাংলা লিখি না, ঠিক আছে। পাটিগণিত, বানান ভুল হলে একটু বলে দিও, ঠিক আছে। পাটিগণিত একদিকে, ঠিক আছে, আর একদিকে হলো অ্যাডভান্স, এর আর কোনো বাংলা নেই। তবে অনেকেই আমাদের কি মনে করে ছেলেমেয়েরা যে স্যার এখানে মনে হয় তাহলে বেসিক আর এখানে মনে হয় অ্যাডভান্স, এরকম ব্যাপার নয়। অ্যাডভান্স দুটো অর্থে ব্যবহৃত। এক নম্বর অর্থ কি? একটা হলো কোয়ালিটি অ্যাডভান্স, আর এটা হলো অ্যাডভান্স পোর্শন পার্ট। তো এটা হলো অ্যাডভান্স পোর্শন বা পার্ট। কোয়ালিটি বেসিক টু অ্যাডভান্স, সেটার সাথে এই অ্যাডভান্সের সম্পর্ক নেই। প্রতিটা চ্যাপ্টারে আমরা বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত যাবো, সেটা এটাও যাবো এটাও যাবো, এটাকে বলে অ্যাডভান্স পোর্শন ম্যাথামেটিক্স, ঠিক আছে। এবার দেখো এই পাটিগণিতের মধ্যে আমাদের কি কি জিনিস আছে, ঠিক আছে। তুমি রাজ্যের পরীক্ষা দাও কিংবা সেন্ট্রালের পরীক্ষা দাও, যাই দাও, পাটিগণিত তোমার আসবেই আসবে। আর অ্যাডভান্স কিরকম আসে দেখো, এসএসসি রেলের মতো পরীক্ষা যদি দাও তাহলে অ্যাডভান্সের গুরুত্ব বেশি, ঠিক আছে।
হয়তো জিডিতে হয়তো একটা অ্যাডভান্সের গুরুত্ব কম, বাদ বাকি যে সিজিএল, সিএইচএসএল, এমটিএস বলো বা এমটিএস হয়তো একটু কম, ঠিক আছে, এনটিপিসি বলো, গ্রুপ ডি বলো, এএলপি টেকনিশিয়ান যাই বলো, অ্যাডভান্সের গুরুত্ব আছে, ভালোই আছে, ঠিক আছে। আর পাটিগণিত সবেতেই আছে। আর স্টেটের এক্সামে যদি বলো তাহলে অ্যারিথমেটিক তো আছেই, অ্যাডভান্স থেকে একটু কম গুরুত্ব হলেও যথেষ্ট গুরুত্ব আছে। ঘুরিয়ে ফিরিয়ে দিচ্ছি, ইদানিং কালের পরীক্ষায় কিন্তু অ্যাডভান্স থেকেও প্রচুর প্রশ্ন আসছে। তো অঙ্কের ছেলে মেয়েটা কি ভুল করে, মূলত অ্যাডভান্স থেকে তারা বাদ দিয়ে দেয়, ঠিক আছে। কিন্তু তোমাকে বাদ দিলে তুমি সিলেকশন থেকেও বাদ হয়ে যাবে, অ্যারিথমেটিকও পড়তে হবে, অ্যাডভান্সও পড়তে হবে, তবেই তুমি সিলেকশন পেতে পারো। দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। বুঝতে পেরেছো? আচ্ছা, এবার আসি এই অ্যাডভান্স অ্যারিথমেটিকের মধ্যে কি কি ভাগ আছে, ঠিক আছে। লিখতে লিখতে যাবে। প্রথমে আমরা এটাকে করে ফেলছি পার্ট এ। আমরা কতগুলি পার্টে ভেঙেছি পাটিগণিতকে, ঠিক আছে, যে পার্টগুলো না জানলেই হবে না। প্রথমে সবচেয়ে গুরুত্বপূর্ণ 5টা চ্যাপ্টার যেটা থেকে প্রশ্ন সর্বাধিক আসে। প্রথমেই কি পার্সেন্টেজ, আচ্ছা বাংলায় লিখে দিচ্ছি তোমাদের জন্য, শতকরা বা পার্সেন্টেজ। তারপরে কি আসবে, অনুপাত সমানুপাত, আর হলো বয়স, ঠিক আছে। 3 নম্বরে আসবে কি স্যার, লাভ ক্ষতি ও ছাড়, প্রফিট লস এন্ড ডিসকাউন্ট, ঠিক আছে। তারপরে কি আসবে স্যার, সরল সুদ, এবং তারপরে কি আসবে, চক্রবৃদ্ধি হলো। এইটা হলো পার্ট এ। এখান থেকে ম্যাক্সিমাম নাম্বার অফ কোশ্চেন তুমি অ্যারিথমেটিকের আশা করতে পারো, ঠিক আছে। এবং একটা চ্যাপ্টার একটার সাথে কোরিলেটেড, ঠিক আছে। মানে সাপোজ দাদা আমি লাভ ক্ষতিটা পারি, পার্সেন্টেজ পারি না, এরকম হতে পারে না। জানলে সবই জানতে হবে, নাহলে পুরোটাই বাদ দিয়ে, ঠিক আছে। একই মানে পার্সেন্টেজেরই পার্ট এগুলো এক একটা, ঠিক আছে। মুছতে মুছতে যাবো কিন্তু আমি, ঠিক আছে। পার্টে লিখে নিয়েছো, পার্টে লিখেছো। এরপর আসি পার্ট বি, মানে ওই অ্যারিথমেটিকেরই যাচ্ছে, ঠিক আছে। পার্ট বি, পার্ট বি তে কি কি আছে স্যার, ঠিক আছে। বলছে টাইম এন্ড ওয়ার্ক, সময় ও কার্য, খুব ইম্পর্টেন্ট। টাইম এন্ড ওয়ার্ক আমাদের প্রশ্ন আসবে, সময় কার্য, আর তার সাথে থাকবে কি, নল ও চৌবাচ্চা, ঠিক আছে। এই নল ও চৌবাচ্চা অর্থাৎ যেগুলো তোমাকে বলবে, দেখবে 10টা লোক 12 দিনে একটা কাজ করতে পারে, 18টা লোক কত দিনে, বা 12টা পুরুষ 18টা মহিলা এত দিনে করে। এই জাতীয় ছোটবেলায় প্রশ্নগুলো পড়ে এসেছো। বা এ বি সি 10 দিন 12 দিন 18 দিনে করে, কিছুদিন পর এ চলে গেল, বি ঢুকলো, ডি ঢুকলো, এরকম যে প্যাটার্ন গুলো রয়েছে। আর নল চৌবাচ্চা কি, নল চৌবাচ্চা হচ্ছে ওরই আপডেটেড প্যাটার্ন। ওই পাইপ দিয়ে জল পড়ে যাচ্ছে, দুটো ভর্তি করার পাইপ আর একটা বাইরে জল বাইর করার পাইপ আছে, এই সমস্ত অঙ্কগুলো হলো এইটা, ঠিক আছে। এটা হলো এক ধরনের, এই দুটো একসাথে, ঠিক আছে। পার্ট সি, পার্ট সি তে কি আছে, পার্ট সি তে আছে হচ্ছে সময় ও কার্য, নল ও চৌবাচ্চা আছে। আচ্ছা, সময় দূরত্ব ও ট্রেন, যেটা সবাই করতে চাই, ট্রেনের অঙ্ক জানো তো। সময় দূরত্ব ট্রেন মানে মাধ্যমিকে যা যা পড়ে এসেছো বাবু, সব কিন্তু এখন লাগবে আবার, ঠিক আছে। সময় দূরত্ব ও ট্রেন, ঠিক আছে। তার সাথে কি পড়েছো, কি বলে ওটাকে, নৌকা ও স্রোত, বোট অ্যান্ড স্ট্রিম, লিখে নেবে নৌকা ও স্রোত, সময় দূরত্ব ট্রেন মানে বোট অ্যান্ড স্ট্রিম, ঠিক আছে।
এরপর লেখো পার্ট ডি। আচ্ছা, পার্ট সি আর বি মিলেও যথেষ্ট প্রশ্ন আসে, মানে পার্ট বি পার্ট সিও ইম্পর্টেন্ট। এবার পার্ট ডিটা খুব একটা প্রশ্ন আসে না, এগুলো এক ধরনের একটু কম প্রশ্ন আসে, ঠিক আছে। যদিও বা এভারেজ থেকে যথেষ্ট প্রশ্ন আমরা দেখতে পারি। এভারেজ মানে হলো গড়, একটা গড় পড়তে হবে, ঠিক আছে। দুই পড়তে হবে কি, আমাদের সাথে কি আছে জানো, অংশীদারি কারবার, যেগুলো আমরা পড়বো। মানে হলো অংশীদারি কারবার মানে বুঝলো, পার্টনারশিপ বিজনেস, যেটা ছোটবেলায় পড়েছিলাম, ঠিক আছে। আর মিশ্রণ বা মিক্সচার যে চ্যাপ্টারটা আছে সেটা। এই হয়ে গেল তোমার পাটিগণিতের সিলেবাস, ঠিক আছে। পাটিগণিত থেকে আর কিছু করতে হবে না। এই কটা চ্যাপ্টার ভালো করে পড়বে, তার মধ্যে এইগুলো একটু কম গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তাহলে উপরে থাকলো 5টা, মাঝখানে দুটো 7টা, এখানে দুটো 9টা, আর 3 12টা, ব্যাস। এবার অনেকেই বলে তাদের রেস কোথায়। ধরো তুমি মার্কেট চলতি কিছু বই কিনেছো, সেখানে তুমি দেখেছো রেসের অঙ্ক আছে, এগুলো আমরা টাইম ডিস্টেন্সের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। আচ্ছা, এরপরে আসছি আমরা অ্যাডভান্স। এই যে অ্যাডভান্স অ্যারিথমেটিক এইটুকুই, ঠিক আছে। এবার অ্যাডভান্সের মধ্যে কি কি আসছে দেখো। পার্ট এ, অ্যাডভান্সের মধ্যে লেখো পার্ট এ। আর পার্ট এ তে কি আছে, প্রথমেই কোন চ্যাপ্টার, নাম্বার সিস্টেম। ও আচ্ছা, বাংলায় লিখবো, সংখ্যা তত্ত্ব। এগুলো একটু বাংলায় লেখা কঠিন। সংখ্যা তত্ত্ব, ঠিক আছে। নাম্বার সিস্টেম খুব ইম্পর্টেন্ট। এই নাম্বার সিস্টেমের ভেতরে অনেকগুলো ছোট 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 টপিক দেওয়া আছে, ঠিক আছে, যেগুলো আমরা ধীরে ধীরে করবো। অন্তত 7-8টা টপিক এর ভেতর দেওয়া আছে, ঠিক আছে, নাম্বার সিস্টেমের ভেতর। এই ওটাকে ভালো করে আটকে দিত। আচ্ছা, সংখ্যা তত্ত্ব গেল। দ্বিতীয় নম্বর হলো গসাগু লসাগু, এইচসিএফ এলসিএম, ছোটবেলায় করেছো না, গসাগু ও লসাগু। দেখো এইগুলো হলো খুব ইম্পর্টেন্ট। পার্ট এতে খুব দুটো বড় বড় গুরুত্বপূর্ণ চ্যাপ্টার রয়েছে, ঠিক আছে। একটা লসাগু গসাগু, আর 2 হলো সংখ্যা তত্ত্ব। এইগুলোতে যদি তোমার নলেজ ভালো না থাকে তাহলে কিন্তু হবে না, ঠিক আছে। হলো, এটা গেল পার্ট এ, ঠিক আছে। পার্ট বি তে কি আছে ভালো করে দেখবে, ঠিক আছে। পার্ট বি তে কি আছে, জ্যামিতি বা জিওমেট্রি। আচ্ছা, আমার হাতের লেখাটা কিন্তু একটু খারাপ, একটু বুঝে নিতে হবে, ঠিক আছে। জ্যামিতি বা জিওমেট্রি বিশাল বড় একটা অংশ, যার মধ্যে ত্রিভুজ, চতুর্ভুজ, বহুভুজ, বৃত্ত, কত কিছু আছে, তাই তো। তারপর আছে কি, স্থানাঙ্ক জ্যামিতি, যদিও বা এটার গুরুত্ব একটু কম। স্থানাঙ্ক জ্যামিতি, এই স্থানাঙ্ক জ্যামিতি বা কোঅর্ডিনেট জিওমেট্রি, এটার গুরুত্ব কম। এটা মূলত কি ধরনের প্রশ্ন, মূলত 11-12 তোমাদের ছিল, যে যারা সায়েন্স নিয়ে পড়েছে তারা জানে যে অমুক থেকে অমুক দূরত্ব, মানে ধরো 3.5 আর 7.9 বিন্দু দ্বয়ের দূরত্ব কত, বা 3টে বিন্দু দিয়ে দিল, দিয়ে বললো এই দিয়ে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কত, বা একটা লাইনের ইকুয়েশন কি, ঠিক আছে। এই জিনিসগুলো থাকবে হচ্ছে কোঅর্ডিনেট জিওমেট্রির ভেতর, ঠিক আছে, স্থানাঙ্ক জ্যামিতি, ঠিক আছে। এই দুটোকে নিয়ে তৈরি হলো আমাদের পার্ট বি। পার্ট বি তে আরো আছে রিলেটেড পরিমিতি 2D, পরিমিতি 3D, ঠিক আছে। পরিমিতি 2D ও পরিমিতি 3D, ঠিক আছে। এই পরিমিতি 2D 3D এর ভেতরে অনেক চ্যাপ্টার আছে, নিশ্চয়ই বুঝতে পারছো। সেই 3D তে আমরা পড়েছিলাম গোলক ছোটবেলায়, শঙ্কু, তাই না। তারপর আয়তঘনক, ঘনক, চোঙ, এই জিনিসগুলো 3D এর ভেতর আছে। আর 2D তে আছে কি, সেই বৃত্ত, ওদিকে কি আছে যেন, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র যেরকম দেয়, ঠিক আছে। তাহলে প্রশ্ন হলো যে জ্যামিতি আর পরিমিতি দুটোতেই তো আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র আছে, ত্রিভুজ আছে, বৃত্ত আছে।
তাহলে আমি প্রশ্ন পড়ে কি করে বুঝবো যে কোনটা আমার জ্যামিতি কোনটা আমার পরিমিতি? কি করে বুঝবো? কি এনি আইডিয়া? কি হরে কৃষ্ণ? ছবি আঁকলে বুঝতে পারবো? কি হরে কৃষ্ণ? এইটা একটাও ভালো কথা বলেছে যে এত কিছু বুঝে আবার লাভই নেই যে কোনটা জ্যামিতি কোনটা পরিমিতি। যেরকম প্রশ্ন সেরকম রেডি। ঠিক একদমই তাই। কম্পিটিটিভ ফিল্ডে আসতে গেলে তোমাকে এই ধরনেরই মানসিকতা রাখতে হবে, যেটাই তোমার আসবে সেটাই সলভ করতে হবে। তবুও ম্যাথামেটিক্স এর দৃষ্টিভঙ্গি থেকে তুমি যদি বুঝতে চাও, তাহলে যেখানেই তোমার অ্যাঙ্গেল নিয়ে আলোচনা, ঠিক আছে, বাহুটার দৈর্ঘ্য কত, কোনটার দৈর্ঘ্য কত, মানে অ্যাঙ্গেলটা কত ডিগ্রি, এইগুলো হলো জ্যামিতি। সেম জিনিসের ক্ষেত্রফল কত, পরিসীমা কত, এইসব জিনিসপত্র নিয়ে আলোচনা হলেই পরিমিতি। ক্ষেত্রফল জিনিসপত্র নিয়ে, জিনিসপত্র আয়তন, এইসব জিনিসগুলো হলো পরিমিতির ভেতর রয়েছে। ঠিক আছে, তাহলে এটা গেল আমাদের পার্ট বি। ঠিক আছে, সুন্দর, বুঝতে পেরেছ? এরপরে আমাদের চলে আসছে কি স্যার? পার্ট সি, তাই তো? কি পার্ট সি? কি বলছে পার্ট সিতে? পার্ট সিতে কি কি আছে? বীজগণিত, যেটা অনেকে ভয় পায়, অনেক ফর্মুলা আছে কিন্তু। বীজগণিত, এই বীজগণিতের ভেতরে অসংখ্য ছোট 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 চ্যাপ্টার। স্থিতিরাচার্য, দ্বিঘাত সমীকরণ, অনেকে বলছে দ্বিঘাত সমীকরণ তাদের একটা আলাদা চ্যাপ্টার, কোয়াড্রেটিক ইকুয়েশন, অনেক বইতে লেখা থাকে। কোনো হতাশ হওয়ার কারণ নেই, এগুলো সবই বীজগণিতের মধ্যে পড়ছে। তো আমরা বীজগণিতে সব পড়াও, আমরা একবার মূল টপিকের নাম লিখছি, এরকম ছোট ছোট ভেঙে ভেঙে লিখছি না। ঠিক আছে, কারণ যখন তোমাকে জানতে হবে, গোটা বীজগণিতটাই জানলে তবেই তুমি সমস্ত অ্যান্সার করতে পারো। ঠিক আছে তো? আর দ্বিতীয়ত নম্বর হচ্ছে সরলীকরণ, এটা পরীক্ষায় খুব আসে। ঠিক আছে, সব রকম পরীক্ষায় সরল তোমাকে দেয়। মূলত বদমাশ রুল প্রয়োগ করতে হয়, যে আগে ভাগ হবে না আগে গুণ হবে, আগে যোগ না আগে বিয়োগ, তাই না? এগুলো যখন আমরা চ্যাপ্টার ওয়াইজে আসবো, ধীরে 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 সব শিখবো, চিন্তা করার কারণ নেই। ঠিক আছে, তাহলে এই গেল আমার পার্ট সি। ঠিক আছে, পার্ট ডি তে কি আছে অপেক্ষা করছে আমাদের জন্য? পার্ট ডি তে আমাদের জন্য অপেক্ষা করছে হচ্ছে সেই ভয়ানক জিনিস, খুব সহজ কিন্তু অনেকে আবার ভয় পায়, ত্রিকোণমিতি। ঠিক আছে, ছিল না মাধ্যমিকে ত্রিকোণমিতি? সাইন থিটা, হ্যাঁ একদম, সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, সেক থিটা, কোসেক থিটা, তাই না? তাহলে এগুলো ত্রিকোণমিতির ভেতরে অনেকগুলো আছে, পুরো ত্রিকোণমিতি, অমুক তমুক, আমি এত ডিটেলসে যাচ্ছি না, এগুলো যখন আমরা পড়াবো চ্যাপ্টারে তখন যাবো। ঠিক আছে, এর সাথে আমাদের কি আছে? হাইট অ্যান্ড ডিস্টেন্স, মনে আছে? হাইট অ্যান্ড ডিস্টেন্স এর জন্য কি ছিল? যে একটা গাছের ছায়া পড়ছে, একটা মানুষ 30 ডিগ্রি উন্নতি করে ওপরের দিকে দেখছে, ওই পাহাড়ের চূড়া থেকে আরেকটা লোক নিচের দিকে 60 ডিগ্রি অবনতি করে দেখছে। বুঝতে পেরেছো তো? সেই যে জিনিস, সেইগুলো আমরা পড়বো উচ্চতা দূরত্বে। এবং আমরা এইগুলো যা সেই ফর্মুলা দিয়ে পড়েছিলাম, ট্যান থিটা, ট্যান 30, ট্যান 60, আমরা এখানে আসবো যখন কম্পিটিটিভ সেক্টরে পড়বো, তখন আমরা এগুলোকে দেখবো যে এই সমস্ত ফর্মুলা বাদ দিয়ে কিভাবে শুধুমাত্র রেশিওর মধ্যে দিয়ে অঙ্ক পেতে, এটা আমরা দেখবো। ঠিক আছে, ধীরে ধীরে দেখবো, চাপ নেই। এটা গেল পার্ট ডি। পার্ট ই, এবার এই পার্ট ইটা অনলি সেন্ট্রালের এক্সামে এখন আসছে। পার্ট ই কিংবা ম্যাক্সিমাম ডাব্লিউবিসিএস মেইনসে দেয়, অন্যান্য পরীক্ষা এখনো দেয় না, কিন্তু দিতেই পারে, যেহেতু নতুন সরকার এসছে তো নতুন ভাবে পরীক্ষা হবে, তো এই প্যাটার্ন ঢুকে যেতেই পারে, সেন্ট্রালে তো আছেই। পার্ট ইর ভেতর প্রথমে কি পড়ছে? রাশি বিজ্ঞান। রাশি বিজ্ঞানটা কোনটা? স্ট্যাটিস্টিক্স। কি সেই মিন, মিডিয়ান, মোড, বুঝেছো তো? সংখ্যা গুরু মান, বুঝতে পেরেছো তো? সেই জিনিস। ঠিক আছে, তারপরে সম্ভাবনা তত্ত্ব।
বানানটা মনে হয় ভুলই হয়ে গেল, যাই হোক বুঝে নাও আপাতত, প্রবাবিলিটি। ঠিক আছে, প্রবাবিলিটি। যদিও প্রবাবিলিটি থেকে খুব কম পরীক্ষায় খুব কম প্রশ্ন আসে, তাও আমরা করবো লাস্টের দিকে। ঠিক আছে, হলো। আর কি আছে? তথ্য বিশ্লেষণ। এটা তো সেন্ট্রাল গভর্নমেন্টের প্রতিটা পরীক্ষা দুটো তিনটে করে আসেই। ইংলিশটা হলো ডিআই, ডেটা ইন্টারপ্রিটেশন। ঠিক আছে, কিরকম? একটা পাই চিত্র দিল, দিয়ে বললো এখানে তো 60 ডিগ্রি, এর ভ্যালুটা কত, যেগুলো আমরা করতে করতে বুঝবো, বা কিছু বার গ্রাফ দিল, এরকম জিনিসপত্র যেগুলো দেখলে তোমরা আস্তে আস্তে পরবর্তী ক্ষেত্রে বুঝবে। এটা তথ্য বিশ্লেষণ। ঠিক আছে, এই চ্যাপ্টারটা ভালো। এরপরে হচ্ছে না তো অ্যারিথমেটিক না তো অ্যাডভান্স, তিনটে চ্যাপ্টার তোমাকে ভালো করে পড়তে হবে। ঠিক আছে, যার মধ্যে একটা চ্যাপ্টার আমি আজকের ক্লাসেই তোমাকে পড়িয়ে দেবো। ঠিক আছে, তিনটে চ্যাপ্টার তোমাকে ভালো করে পড়তে হবে। সেই তিনটে চ্যাপ্টার কি কি? এটা হলো ক্যালকুলেশনের ফার্স্টের জন্য। ক্যালকুলেশন ফার্স্ট করতে হবে। তোমার যদি ক্যালকুলেশন ফার্স্ট না হয় তাহলে তুমি এগোবে কি করে? ঠিক আছে, পরীক্ষায় খুব গুরুত্বপূর্ণ যেটা 1 নম্বর হচ্ছে ডিজিটাল সাম। ডিজিটাল সামটা আমরা নেক্সট ক্লাসে করাবো। ঠিক আছে, যে ডিজিটাল সাম কি, ডিজিটাল সাম বলছে যে ডিজিটাল সাম কেন ইউজ করব ভালো করে বোঝো। যদিও আমরা আজ থেকে 2-2.5 বছর 3 বছর ধরে ইউজ করছি। ঠিক আছে, কিন্তু ইদানিং কালের পরীক্ষা এটা মাস্ট, ম্যান্ডেটরি হয়ে গেছে, আর অপশনাল নেই। পরীক্ষায় যখন নাকি বড় বড় গুণ দেয়, ধরো তুমি একটা খুব সহজ প্রশ্ন দিয়েছে। কিরকম সহজ প্রশ্ন দিয়েছে? একটা ধরো এটা আয়তফানাকার ঘর, যে ঘরে আমরা আছি। ঠিক আছে, যার দৈর্ঘ্য দিয়ে দিল ধরো 71 সেমি, প্রস্থ দিয়ে দিল ধরো 83 সেমি, উচ্চতা ধরো দিয়ে দিল 119 সেমি। ঠিক আছে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দিয়ে তোমাকে বলছে বলো তো বাবু এই ঘরটার আয়তন কত। তুমি বলবে স্যার এর থেকে সহজ প্রশ্ন কি হতে পারে, যে আয়তন মানে তো দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তারপর তুমি বুঝলে যে ঠিক 71 গুণ 83 গুণ 119, এটা করলেই অ্যান্সার আসে। এটা বোঝা। আর আলটিমেটলি পরীক্ষার হলে সেটাকে টাইমের মধ্যে রাইট দিয়ে আসার মধ্যে সবচেয়ে বড় সমস্যা। ঠিক আছে, অঙ্ক আমি পারি, সেটা নিয়ে সমস্যা নেই। অঙ্ক আমি বুঝলাম, অঙ্কে আমি ভালো নাম্বার পেয়েছিলাম মাধ্যমিকে, অঙ্ক আমি বুঝি। তার মানে এটা নয় যে তুমি ওই 30 সেকেন্ডের মধ্যে অঙ্কটা পড়ে নামিয়ে দিয়ে চলে আসতে পারো। ঠিক আছে, অঙ্ক পড়ে অঙ্ক বুঝে তুমি গুণ করতে পারো। যারা অঙ্কে একটু কাঁচা তাদের থেকে তুমি হয়তো ফাস্ট গুণ করতে পারো ম্যাক্সিমাম, কিন্তু তা বলে এটা তো নয় যে তুমি দেখেই অ্যান্সার দিতে পারো। তুমি যদি দেখেও অ্যান্সার দিতে যাও, দেখা গেল লাস্ট ডিজিটে দেখো 3 3 9 27, সবারই লাস্ট ডিজিটে 7 দিয়ে দিয়েছে। 4টে অপশনেই লাস্ট ডিজিটে 7। তুমি যে শুধু লাস্ট ডিজিট গুণ করে অ্যান্সার বলবে তারও কোনো উপায় নেই। তাহলে এইরকম সময় আমাকে কি শিখতে হবে? এইরকম সময় আমাকে শিখতে হবে ডিজিটাল সাম বা ডিএ, যেটা আমরা আগামী দিনের ক্লাসে শিখবো চিন্তা করার কারণে। আমরা দেখবো ডিজিটাল সামের মারফতে কি সুন্দর সুন্দর ভাবে এই সমস্ত ক্যালকুলেশন মুহূর্তের মধ্যে কমপ্লিট হয়ে যাচ্ছে। ঠিক আছে, পরীক্ষায় যখন বাকিরা সময় নষ্ট করবে বড় বড় ক্যালকুলেশন, যখন যারা অজুহাত দেবে এইবার কিন্তু বাবু বড় প্রশ্ন এসছে, এইবার কিন্তু কাট অফটা কম যাবেই, আলটিমেটলি এট দ্য এন্ড অফ দ্য ডেতে কিন্তু কাট অফ কোনোদিনই কম যাবে না। কাট অফ এমন একটা জিনিস যেটা সবসময় বাড়তে থাকে, কারণ সবসময় মার্কেটে ছেলে আসতেই থাকছে এবং দিনের পর দিন প্রত্যেকেই কোয়ালিটি বাড়াচ্ছে। তুমি যদি কোয়ালিটি বাড়াতে না পারো তুমি মার্কেট থেকে পিছিয়ে পড়েছো, তাই পরিষ্কার কথা। ঠিক আছে, আর এখন তো প্রচুর সরকারি চাকরির সুযোগ আসছে, তো এখনই হলো সেই প্রাইম টাইম বা হাই টাইম যখন তোমাকে শুরু করে দিতে হবে। ঠিক আছে, না হলে তুমি কিন্তু ভাই কম্পিটিশনের মধ্যে আর আসতে পারবে না। ঠিক আছে, তাহলে ডিজিটাল সাম শিখবো আমরা পরের দিন। এছাড়া কি শিখতে হবে স্যার? বর্গ, বর্গমূল, ঘন, ঘনমূল। ঠিক আছে, ঘন ঘনমূল, বর্গ বর্গমূল, ঘন ঘনমূল। অর্থাৎ অনেক সময় মাঝে মাঝে স্কোয়ার কিউবটা খুব লাগে তোমাকে। তুমি যদি বললো 96 স্কোয়ার,
তুমি যদি দেখেই বলতে না পারো স্যার 92-16, দ্যাটস ইউর রাইট অ্যান্সার। তোমাকে যদি বলতে হয় স্যার 96 মানে 96 গুণ 96 অমুক অমুক অমুক, তাহলে তুমি ভাই সরকারি চাকরি থেকে পিছিয়ে পড়েছো। ঠিক আছে, তাহলে তোমাকে এইভাবে কিভাবে হবে সেটা আমরা শেখাবো, অবশ্যই শেখাবো, চিন্তা করার কারণ নেই। ঠিক আছে, তাহলে এই গেল আমাদের সিলেবাস, এই গেল আমাদের বিষয় যে কি কি তোমার আলটিমেটলি কম্পিটিটিভ ম্যাথামেটিক্সের সিলেবাসের মধ্যে আসে। ঠিক আছে, সিলেকশন যদি তোমায় পেতে হয় তোমাকে ডেলি 3 ঘন্টা অঙ্ক করতেই হবে, বা যদি তুমি একেবারেও বেসিক স্টেজে থাকো ডেলি 2 ঘন্টা করে অঙ্ক প্র্যাকটিস না করলে তুমি সরকারি চাকরির এই বিশাল জগৎটাকে ধরতে পারবে না ভাই। ঠিক আছে, ডেলি 2 থেকে 3 ঘন্টা অঙ্ক না করতে পারলেই সরকারি চাকরির বিশাল জগৎ কিন্তু ধরতে পারবে না, এটা মাথায় ঢুকিয়ে নাও। ঠিক আছে, তো ডেলি প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসই একমাত্র পারবে তোমাকে পারফেক্ট তৈরি করতে। নলেজ জানতে হবে, যত রকমের থিওরি আছে, যা যা ক্লাসে পড়ানো হবে প্রতিটার পিডিএফ অলরেডি রেডি আমাদের। এক একটা করে চ্যাপ্টার হবে, এক একটা করে পিডিএফ তোমাকে দিয়ে দেওয়া হবে, যেখানে অলরেডি আমরা থিওরি আলোচনা করেছি, কি কি প্যাটার্ন আছে আলোচনা করেছি, প্লাস এক্সাম্পল দিয়ে দিয়েছি, সম্পূর্ণ রেডি। তুমি রেডি জিনিস হাতে পাবে এবং সেটাকে নিয়ে তুমি এগিয়ে নিয়ে যাবে, এই হলো আলটিমেটলি তোমার লক্ষ্য। ঠিক আছে, ভুলে গেলে কিন্তু হবে না, আজকে ক্লাসে এলাম না, কাল এলাম না, পরশু এলাম না, এরকম করলে কিন্তু হবে। ঠিক আছে, তাহলে তুমি ছিটকে যাবে। তাহলে এই গেল আমাদের সিলেবাস এবং কিভাবে আমাকে পড়তে হবে এই জিনিস। এইবার আমরা একটু শুরু করি, আজকে যেহেতু প্রথম দিন। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি হচ্ছে স্কোয়ার, বর্গ করাটা একটু শিখি। স্কোয়ার বা বর্গ, ঠিক আছে, মুখে মুখে বর্গ করতে হবে। প্রশ্ন হলো স্যার স্কোয়ার বা বর্গটা কি কোন দিন কাজে লাগে, তাই না? স্কোয়ার বা বর্গ এখন তোমার কোনো কাজেই লাগবে না, পরীক্ষায় তোমাকে কখনোই বলবে না যে স্যার 81 স্কোয়ার কর বা 787 স্কোয়ার কর। কিভাবে লাগবে, কোন একটা অঙ্কের মাঝখানে গিয়ে স্কোয়ার চলে এসেছে, যেখানে তোমাকে বাকিরা গুণ করছে, তুমি ক্যালকুলেশন ফার্স্ট করছো, তবেই তুমি বাকিদের থেকে এগিয়ে যেতে পারবে, না হলে পিছিয়ে পড়বে। পরিষ্কার হিসাব। ঠিক আছে, তো দেখো স্কোয়ার বা বর্গ, স্কোয়ার বা বর্গ, ঠিক আছে, কি বলছে ভালো করে বুঝো। সাতানব্বই স্কোয়ার। আচ্ছা, প্রথমে একটি বিধিবদ্ধ সতর্কীকরণ। কি সতর্কীকরণ? যে তোমরা রিলস দেখছো বা শর্টস, বিভিন্ন জিনিসের মধ্যে তুমি দেখবে বিভিন্ন লোক স্কোয়ার করিয়ে ফেলেছে, এক একটা এক এক রকম ম্যাজিক ট্রিক্স, কিন্তু ম্যাজিক ট্রিক্স এর গুরুত্ব 100 পর্যন্ত, 100-র উপরে গেলে হচ্ছে না। আমার নতুন ট্রিক্স চলে আসছে, 50-এর নিচে গেলে একরকম, 50-এর উপরে একরকম, 100-র উপরে একরকম, 100-র নিচে একরকম, 250 হলে আরেক রকম, মানে এক একটা এক এক রকম হয়ে যাচ্ছে এবং আরেকটার সাথে আরেকটা কোনো মিল নেই। লাস্টে 5 থাকলে একরকম, লাস্টে 9 থাকলে একরকম, দুটো 9 থাকলে একরকম, 3টে 9 থাকলে একরকম। ঠিক আছে, এইগুলো রিলসে ভালো লাগে দেখতে। ঠিক আছে, স্ক্রল করতে করতে যাচ্ছে, ঠিকই আছে, কিন্তু বাস্তব রিয়েল লাইফে যখন তুমি রিয়েল অঙ্কতে চলে আসছো এইসব করলে হবে না। ফিক্সড মেথড শিখতে হবে, যেই মেথড তোমাকে এনি নাম্বারের স্কোয়ার তোমাকে শেখাবে। ঠিক আছে, এবং এই মেথডটার নাম কি? মেথডের নাম ভালো করে জানতে হবে স্যার, 150 মেথড। 150 মানে হয় আমাকে অঙ্ক খুঁজে খুঁজে বার করতে হবে 100, নয় খুঁজে খুঁজে বার করতে হবে 50, তার কাছাকাছি সমাধান। ঠিক আছে, তো 150 মেথড। তো দেখো প্রথমেই চলে এসছে কত স্যার, 97 স্কোয়ার। 97 মানে কি? তুমি বলবে স্যার 97 মানে আসলে কিছুই না, এটা আসলে 100 - 3, তাই তো? ভালো করে বুঝো। ঠিক আছে, 100 - 3। প্রথমে যা থাকবে তা স্কোয়ার করে বসিয়ে,
ঠিক, তাহলে এখানে কত আছে স্যার? 3। তাহলে 3 স্কোয়ার করলে কত হয়? 9। বসিয়ে দিলাম 9। ঠিক আছে, বাট মাথায় রাখতে হবে যে এই জায়গাটা, এই যে স্কোয়ার করে যে জায়গাটা আসবে, সেই জায়গাটা অলওয়েজ 2 ডিজিট, অলওয়েজ। এটা কিন্তু ভাইটাল কথা, অলওয়েজ মানে সর্বদা যাই হবে আমাকে 2 ডিজিট আনতে হবে স্কোয়ার করে। তুমি বলবে স্যার 3 স্কোয়ার করে 9, এ তো সিঙ্গেল ডিজিট, তাই না? একে কি করে 2 ডিজিট করব? সামনে একটা শূন্য বসিয়ে 0 নয়। ঠিক আছে, আচ্ছা স্যার কত বাদ দিয়েছি? কত বাদ দিয়েছি এখান থেকে আমি? 3। এই 3টা মেন সংখ্যা থেকে বাদ দিই। যদি এখানে 3 যোগ করতাম তাহলে কি করতাম? এই 3টা মেন সংখ্যার সাথে যোগ করে দিতাম। যোগ হলে যোগ, বিয়োগ হলে বিয়োগ। 97 থেকে 3 বাদ দিলে কত হয়? 94। এনে এখানে বসালাম 94। তাহলে এখানে 94 আর এখানে 09। তাহলে আমাদের অ্যান্সার কি হয়ে গেল? এই দুটোকে পাশাপাশি বসিয়েই এটাকেই যদি আমরা বলে দিই অ্যান্সার, তাহলে কেমন হয়? যে 9409, দ্যাটস ইউর রাইট অ্যান্সার। বুঝতে পারছো তো? না বুঝতে পারলে বলবে। হলো? হলো 9409। তাহলে তুমি কি বুঝলে দেখি? তুমি নিজে নিজে করে ফেলো দেখি। 92 স্কোয়ার, ও নিজে নিজে করো, নিজে নিজে করো। 92 স্কোয়ার করো দেখি কি বুঝলে। কি কাল খেলা দেখেছিস? খেলা খেলা দেখিস না তো, তাই তো? কি তোমরা খেলা দেখেছো? কে কে জিতেছে কালকে বলো তো দেখি? তুমি কার সমর্থক ছিলে? তুমি কার সমর্থক? তুমি আর্জেন্টিনা? তাই তো কালকে তো হেরে গেল তোমার টিম। তাহলে আর কি করে? 84। হ্যাঁ, ভেরি গুড। তাহলে 92 মানে আমরা কি বুঝলাম? 100 মাইনাস 8, তাই তো? ঠিক, তাহলে 8 স্কোয়ার 64। 8টা এখানে কি আছে স্যার? মাইনাস। তাহলে এখানে কি করব? মূল সংখ্যা থেকে কি দিয়ে দেবো? মাইনাস। 92 থেকে 8 বাদ দিলে কত হয়? 84, তাই তো? 84 এখানে বসিয়ে দেবো এবং আমি বলবো যে স্যার ডান, 8464। ঠিক, দেখি তুমি কি বুঝেছো। আরেকটা করো। 109 স্কোয়ার। তুমি কোন স্কুলে পড়তে বাবু? টেকনো ইন্ডিয়া? কোথায় পড়তে? ও রবি তীর্থে পড়তে নাকি আমাদের? আচ্ছা, মাধ্যমিক কত পেয়েছো? বাহ, তারপর এইচএস? এইচএস এক্সপেরিমেন্টালে গেলে, আচ্ছা তারপর? তারপর এখানে পড়তে চলে এসছো, তাই তো? কলেজে ভর্তি হয়েছো? কোন কলেজ? রাস্তাপাড়া। কি নিয়ে ভর্তি হয়েছো? কম্পিউটার সায়েন্স। বাহ, হোক। কি হবে বলো? 109 স্কোয়ার কি হবে? যারা যারা অনলাইনে দেখবে আগামী সময় একদম খাতা রেডি করে ফেলবে, ঠিক আছে? একটা সিডাব্লিউ একটা এইচডাব্লিউ খাতা আলাদা করে ফেলবে, ঠিক আছে? 11881, ভেরি গুড। কি হবে এটা স্যার? 100 প্লাস 9, ঠিক আছে? 9 স্কোয়ার কত? 81, ঠিক। এটা কি নয় স্যার? প্লাস 9। তাহলে এর সাথে যদি 9 যোগ হয়ে যায় কত হয়ে যাবে? 118। তাহলে বসে গেল 118 81।
কি, তাই তো? বুঝতে পারছো তো? যদি 75 হতো, যদি 153 হতো, আসুন সবে আমরা মানে সমুদ্রের পাশে এখন নুড়ি কাপড় পরাচ্ছি, ধীরে ধীরে আমরা মাছ সমুদ্রের দিকে এগিয়ে যাব। প্রথমেই যদি লাফ দিয়ে মাছ সমুদ্রে যেতে যাই তাহলে কিন্তু নৌকা ডুবে যেতে পারে। আগে ভালো করে সাঁতারটা শিখতে হবে বেসিক লেভেল থেকে, ঠিক আছে? এই জন্য একদম বেসিক লেভেল থেকে এই ব্যাচ, ঠিক আছে? চিন্তা নেই তোমার কোনো। এরপর ধরো তোমার সাপোজ এসছে ধরো 113 স্কোয়ার, ঠিক আছে? ধীরে ধীরে আমরা উপরের দিকে উঠবো, চিন্তা নেই তো, ঠিক আছে? 113 স্কোয়ার কি করবো স্যার বলো? 100 প্লাস 13, তাই তো? কি ঠিক? তাহলে বলো 13 স্কোয়ার করলে কত হয়? 13 স্কোয়ার 169। ভেরি গুড। কিন্তু মনে রাখতে হবে এখানে আমার কটা ডিজিট হওয়ার কথা ছিল? এখানে কটা ডিজিট হয়ে গেছে? 3টে। তার মানে এখানে এই যে আমার তো এখানে আমাদের হিসাব মতো তো এখানে আমার অলওয়েজ কি হওয়া উচিত? 2 ডিজিট হওয়া উচিত। কিন্তু স্যার এখানে কি ডিজিট হয়ে গেছে? 3 ডিজিট হয়ে গেছে। দ্যাটস ওয়াই এই একটা এইদিকে ক্যারি ফরওয়ার্ড হবে, মানে লাস্টে 2টো ডিজিট আমরা রেখে দেবো, একটা ফেলে দেবো। ফেলে দেবো কোথায় ফেলবো পরে দেখছি। মোদ্দা কথা হচ্ছে 3টে ডিজিট হতে পারে না, একটা ডিজিট হতে পারে না, 0 দিতে হবে। 2টো ডিজিট ঠিক আছে, 3টে ডিজিট হলেই ফেলে দেবো এদিকে, ঠিক আছে? আচ্ছা এদিকে কি ছিল স্যার? 13 এখানে কি আছে? প্লাস, তাহলে এখানে প্লাস হয়ে গেল। তাহলে কত হয়ে গেল স্যার এখানে? 126। আর এই একটা এখানে কি হয়ে গেল? ক্যারি ফরওয়ার্ড, যোগ। তার মানে কত হয়ে গেল স্যার? আলটিমেটলি 127। তাহলে 127 69, দ্যাটস ইয়োর রাইট অ্যান্সার। কি কি গোপাল, বুঝতে পারছো? আচ্ছা হলো, ঠিক আছে? তাহলে তুমি নিজে নিজে করে ফেলো দেখি। 88 স্কোয়ার, বলো 88 স্কোয়ার কি হবে? নিজে নিজে করো, আগে নিজে নিজে করো, তারপর আমি বলবো। এইটের স্কোয়ার, সেভেন 744। ভেরি গুড। কি হবে? 88 মানে কি হবে বলো? 100 মাইনাস 12, তাই তো? তাহলে বলো 12 স্কোয়ার কি হবে স্যার? 144। আর এই 12টা এটা কি আছে? মাইনাস। তাহলে এখান থেকে আমরা কি করব? মাইনাস। তাহলে বলো 88 থেকে 12 গেলে কত থাকে? 76। তাহলে এদিকে 76, এদিকে 144। তাহলে আমাদের এখানে নিয়ম কি ছিল? এক কি হয়ে যাবে স্যার এখানে? ক্যারি ফরওয়ার্ড। তাহলে ক্যারি ফরওয়ার্ড হয়ে গেলে কত হচ্ছে স্যার? 77। 76-এর সাথে 1 যোগ করে 77। কি বুঝতে পেরেছো তো? কি ক্লিয়ার? তাহলে এরকম ওভার হতে পারে। যদি সেটা একটু বড় হয়, 207 কি হবে? এবার তুমি বলবে স্যার 100 প্লাস 107 করলে 107 স্কোয়ারটা বড় হয়ে যাচ্ছে, ঠিক? তাহলে 100 প্লাস 107 করে লাভ নেই। 150 মেথড মানে 100 বা 50তেই আবদ্ধ থাকলে হবে না। 150 মেথড মানে 150 মাল্টিপ্লাইয়ের মেথড, ঠিক আছে? তাহলে এটা নিশ্চয়ই
200 প্লাস 7 আকারে লেখা যেতেই পারে, কি পারে না? 200 প্লাস 7, তাহলে এটাতে 100 মাল্টিপল, ঠিক? তাহলে একই নিয়ম, 7 স্কোয়ার 49, ঠিক? এই 7টা স্যার এখানে কি হয়ে যাবে স্যার, যোগ না বিয়োগ? তুমি বলবে যোগ, তাহলে এখানে হয়ে গেল কত স্যার, 214। তাহলে একদিকে গেল 214, একদিকে 49, তাহলে স্যার এটাই কি অ্যান্সার? কেন? কারণ এতক্ষণ পর্যন্ত আমরা যে অঙ্কগুলো করছিলাম সবই আসলে ওই নুড়ি কাপড় পোড়ানোর মতো অঙ্ক, সবই 100-র আশেপাশে। এইবার 100 থেকে এটা কোথায় চলে গেছে স্যার, 100 থেকে চলে গেছে 200, তাহলে কত গুণ হলো সিস্টেম? 2 গুণ। তার মানে এইটুকু জায়গা যদি 500-র কাছাকাছি থাকতো তাহলে কত গুণ হতো? 5 গুণ। 700-র কাছে থাকলে ব্যাস খেলা শেষ। তাহলে জাস্ট এটুকুতে কোনো হাত দিয়ে লাভ নেই, কারণ এটুকুতে তো চেঞ্জ হয়নি আমার, ঠিক আছে? এটুকুতে চেঞ্জ হয়েছে, 100 জায়গা 200 হয়েছে, তাহলে এটুকু জায়গা, তাহলে গুণ করে দাও 428, দ্যাটস ইট। কি বুঝেছো? কি গোপাল হলো? নেক্সট তুমি করো দেখি, নিজে নিজে করো দেখি, 409 স্কোয়ার করতে পারো কি? 409 নিজে নিজে করো। চারশো নয় কত? 836, 81, তাই তো বলছো, দেখা যাক হোক। 409 মানে স্যার সিম্পলি ভেঙে দেওয়া যাচ্ছে 400 প্লাস 9, ঠিক? 9 স্কোয়ার মানে কত? 81, ঠিক? এই 9টা কি প্লাস না মাইনাস? প্লাস, তাহলে 9 যোগ হয়ে গেল, তাহলে কত হয়ে গেল স্যার? 418। 409-এর সাথে 9 যোগ করলে, এবার তুমি আমাকে বলো এই গোটা সিস্টেমটা কার গুণফলে যাবে? কার গুণফল? এটা কিন্তু 200 নয়, 400। 400 মানে কত গুণ? 4 গুণ, ঠিক আছে? তাহলে 4 গুণ, তাহলে কত হচ্ছে দেখো, 1672। কি এগুলো একটু খেয়াল রাখতে হবে, ঠিক আছে? আর যদি এরকম হতো 693 স্কোয়ার, এমন যদি হতো 693 স্কোয়ার, দেখে তুমি করতে পারো কিনা? 693, 693 স্কোয়ার কি হবে? প্রথমে বলো কিভাবে ভাঙবো, 600 প্লাস 93 নাকি 700 মাইনাস 7, কোনটা? 600 প্লাস 93 যদি আমরা করি, ভালো করে বুঝবে, দুটোই হতে পারে, অ্যান্সার দুটোতেই দেবে, চিন্তা নেই। কিন্তু দেখো যেটাই আমি করব, আমি প্রথমে তো এটা স্কোয়ার করব, তো তুমি আমাকে বলো যে 93 স্কোয়ার করা সুবিধা নাকি 7 স্কোয়ার করা সুবিধা? 7। তাহলে আমরা কারা? আমরা মানুষ। মানুষ হলো সুবিধাভোগী প্রাণী, সুবিধাটাই তোমাকে বুঝে নিতে হবে ভাই আগে। তাই 700 মাইনাস 7, ঠিক আছে? অ্যান্সার একই আসবে, চিন্তা করার কারণ নেই, ঠিক আছে? তাহলে বলো 7 স্কোয়ার 49, ঠিক? তাহলে এই 7টা কি এখান থেকে মাইনাস হয়েছে, ঠিক? তাহলে এই 7টা আমরা এখান থেকে মাইনাস করে দেবো মেন সংখ্যা থেকে, ঠিক? 693 থেকে 7 গেলে স্যার কত হয়?
686 এবং এই সংখ্যাটা কত দিয়ে গুণ বলো? 6 দিয়ে গুণ না 7 দিয়ে গুণ? 7 দিয়ে। কেন? 700-র কাছে আছে বলে 7 দিয়ে গুণ করো। 6 7 42, 2 হাতে আমার 4, 7 8 56 আর 4 60, হাতে আমার 6, 6 7 42 আর 6 8। ঠিক আছে, আর এখান থেকে চলে আসছে বুঝেছো? এটা কিন্তু এমনি ক্যালকুলেশন করতে গেলে অনেক বড় হয়ে যেত। ঠিক আছে, কি হবে কিনা? কি হরে কৃষ্ণ? আসছে, সব ধীরে ধীরে আসবে, চিন্তা নেই। শুরু যখন করেইছি শেষ তখন করবোই, চিন্তা নেই। ঠিক আছে, এরপর একটু আসি স্যার 312 স্কোয়ার। ঠিক আছে, কি করবো স্যার 312? তো তুমি আমাকে কি বলবে স্যার? 312 মানে কিছুই না, আসলে এটা 300 প্লাস 12, তাই তো? 300 প্লাস 12। ঠিক আছে, এবার দেখো, এবার দেখো 312 মানে তাহলে কি দাঁড়ালো? 300 প্লাস 12। ঠিক আছে, প্রথমে কি করবো স্যার? 12 স্কোয়ার, এটা তো ফিক্সড 144। ঠিক আছে, তারপরে কি করবো স্যার? এই 12টাকে এখানে যোগ করে দেবো, তাই না? 312 আর 12 যোগ করলে 300। তো এখন একটা তুমি ধর্ম সংকটে পড়েছো, এখন তুমি একটা ধর্ম সংকটে পড়েছো। কেন? কারণ তোমার কাছে এবার মাল্টিপল অপশন চলে এসেছে যে স্যার আমি আগে, এখানে তো 3 দিয়ে গুণ করতেই হবে যেহেতু 300-র কাছাকাছি বলে, তো আমি কি স্যার আগে গুণ করে তারপরে একটা ক্যারি ফরওয়ার্ড করব, নাকি আগে ক্যারি ফরওয়ার্ড করে তারপর গুণ? ঠিক আছে, কারণ এখানে হচ্ছে দুটোটাই মিক্সড হয়ে গেল, ক্যারি ফরওয়ার্ডও হচ্ছে গুণও হচ্ছে। তাহলে প্রশ্ন হলো কোনটা আগে করব? আগেই আমাদের বদমাস রুল বলছে যে আগে গুণ পরে যোগ, হিসাব তাই। তাহলে আমাদের হিসাব মতো আগে গুণ করে ফেলার কথা, করে ফেললাম। গুণ করলে কত হচ্ছে স্যার? 3 4 12, হাতে আমার 1, 3 2 6 1 7, 3 3 9, 972 আর এখানে 144। ঠিক, তাহলে এইবার এখানে 1 ক্যারি ফরওয়ার্ড হয়ে 973 44, and that's the right answer. কি এখন আমরা প্রথম প্রথম করছি বলে ধীরে ধীরে লিখে লিখে করছি, যখন তোমার হাতে প্র্যাকটিস হয়ে যাবে তখন তুমি অটোমেটিকই খুব মাথাতেই ক্যালকুলেশন করে বলে দিতে পারবে কোন দিকে অ্যান্সার যেতে পারে। ঠিক আছে, বুঝতে পারছো তো? তাহলে এই গেল পরের অঙ্ক। ঠিক আছে, তাহলে তুমি একটা নিজে নিজে করো দেখি। ঠিক আছে, পাঁচশো 87 স্কোয়ার, 587 স্কোয়ার। কি হবে, 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 কি হবে? 587 স্কোয়ার। কি হবে, কি হবে, কি হবে, কি না হবে, কি বা হবে? কি বললে? 344, দেখা যাক হয় কিনা, কতটা বুঝেছো দেখা যাবে। ঠিক আছে, 587 স্কোয়ার। ঠিক আছে, এটা মানে কি স্যার? 500 প্লাস 87, অথবা কি বলতে পারি স্যার
600 মাইনাস 13। তুমি বলো এই দুটোর মধ্যে আগে সিলেকশন করো কোনটা নেবে। নিশ্চয়ই 600 মাইনাস 13টা নেবে, কারণ 13 স্কোয়ার করাই সুবিধা। ঠিক, তাহলে গেল প্রথমে চয়েস। এবার 13 স্কোয়ার করলে কত? 169। ঠিক, আচ্ছা এই 13টা স্যার প্লাস না মাইনাস? মাইনাস। তাহলে এখান থেকে স্যার মাইনাস হয়ে গেল 13। ঠিক, মাইনাস হয়ে গেলে কত হচ্ছে? 587 থেকে 13 বাদ দিলে 500। এবার প্রশ্ন হলো যে স্যার এখানে তো কত গুণ হবে, দেখেই তো বুঝতে পারছেন 600-র কাছাকাছি সংখ্যা 6 গুণ, তাহলে আগে গুণ পরে যোগ। একটু আগে শিখলাম 600-র কাছাকাছি বলে 6 দিয়ে গুণ, তাহলে গুণ করলে কত হচ্ছে দেখো, 4 6 24, সাথে আমার 2, 6 7 42 আর 2 44, 4 5 6 30 আর 4 34, আর এখান থেকে 1 যোগ হয়ে 34 45 একদম 100%। 34 45। ঠিক আছে, ক্লিয়ার তো? এখন তোমার মনে যে প্রশ্ন যে দাদা মাঝামাঝি হলে কি কি, তাই না? তাহলে খেলা এখনো শেষ হয়নি। খেলা এখন কিসে দিয়ে গেল? এতক্ষণ পর্যন্ত খেলা কোন সংখ্যার উপরে বেস করে গেল? 100। এখন 50 হয়েছে, তাহলে 50 হোক। বলছে স্যার 57 স্কোয়ার। 57 স্কোয়ার, 57 মানে তুমি কি বলবে স্যার? এই যে 150, এবার তুমি বুঝতে পারছো যে এটা 100 থেকে টেনে আনার থেকে আরো গভীরে যদি যাই, দেন 50 ইজ দ্য বেটার চয়েস। ঠিক, একই পদ্ধতি 7 স্কোয়ার করলে কত হয়? কি গোপাল, তাই তো? আচ্ছা এই 7টা এবং স্কোয়ার লিখে ফেলেছি, এখানে 49 হলো। এই 7টা প্লাস না মাইনাস? তাহলে এখানে প্লাস। একই পদ্ধতি, তুমি খেয়াল করে দেখবে পদ্ধতি একই যাচ্ছে। 57 প্লাস 7 64। এবার বলো হাফ। একদম, যে 100 মানে ছিল 1, মানে কিছু লিখছিলাম না, 200-তে 2, কারণ 100 থেকে 200 2 গুণ, 100 থেকে 500 5 গুণ, 100 থেকে 700 7 গুণ, 100 থেকে 900 9 গুণ, 100 থেকে 1100 11 গুণ, তাহলে 100 থেকে 50 মানে ঠিক তার অর্ধেক। তাহলে এটা কত গুণ স্যার? অর্ধেক গুণ। তাহলে 64কে অর্ধেক করলে কত হচ্ছে? ঠিক আছে, আর এখান থেকে দ্যাটস দ্য রাইট অ্যান্সার। হবে তো? তাহলে তুমি নিজে নিজে করে ফেলো দেখি। 43, নিজে নিজে করে ফেলো। 43। বাইরে তো ভালোই বৃষ্টি পড়ছে, তাহলে আজকে তো বাড়ি যেতে পারবে না মনে হয়। এখানে আমরা আজকে খিচুড়ি টিচুড়ি রান্না করব। তেতাল্লিশ, নিজে নিজে বলো। 1909 0। তেতাল্লিশ মানেই তো 50 মাইনাস, এই 50 মাইনাস 7, 7 মানেই 27 49, আর 7 মানেই 7 এখানে মাইনাস না। 7 যদি মাইনাস হয়, ভালো করে বুঝুন, 43-এর থেকে 7 গেলে কত হয় স্যার? কত? 36, তার অর্ধেক মানে 18। এখানে কোনো 40 প্লাস 3 বলে কিছু নেই। ঠিক আছে, হয় 100 নয় 50। বুঝেছো? তোমাকে যদি বলে স্যার 67 স্কোয়ার, এগুলো তো তুমি জানতে চাইছিলে তাই না? 67 হলে কি হবে?
50 প্লাস 17, ঠিক। তাহলে 17 স্কোয়ার কত? 1 থেকে 25 পর্যন্ত স্কোয়ার ভাই তোমায় মুখস্থ রাখতে হবে, নাহলে হবে না। 1 থেকে 25, ঠিক আছে। হলো? তাহলে 17 স্কোয়ার কত? 289, ঠিক আছে। তাহলে তুমি আমাকে বলো এখানে কি হয়ে গেল স্যার? +17, আর এখানে 50। তাহলে এখানে যদি +17 হয় তাহলে এটা নিশ্চয়ই +17, 17-র সাথে 17-র সাথে 17 যোগ করলে কত হয় স্যার? 84, তাই তো? তাহলে এটা হলো অর্ধেক, কিন্তু আমি আগে বলেছি আগে গুণ। তাহলে এখানে অর্ধেক করলে 42, আর এখান থেকে এই সংখ্যাটা কি? ক্যারি ফরওয়ার্ড, তাই তো ছিল আমাদের। তাহলে 42 2 যোগ হয়ে 44 89। হলো? ক্লিয়ার? নেক্সট, যদি এরকম হয় স্যার, তাই তো? তুমি এটাই জানতে চাইছিলে কি হবে? 3টে অপশন তোমার কাছে, কি কি আছে? প্রথম অপশন বলো, 100 + 56। দ্বিতীয় অপশন বলো 200 - 44। আর তৃতীয় অপশন বলো 150 + 6। কোনটা নেবে? কোনটা নিয়ে করা উচিত? 150 + 6। 150 কেন হবে? কারণ ওটা 50-এর মাল্টিপল, তাই না? তাই তো? তাহলে 6 স্কোয়ার 36 যেমন বসে বসলো, ঠিক। এই 6টা এখানে কি আছে স্যার? প্লাস। তাহলে এখানে প্লাস হয়ে যাবে 156-র সাথে। তাহলে 156-র সাথে 6 যোগ হয়ে গেলে কত হয় স্যার? 162, ঠিক। 156 আর 6 যোগ হলে 162, হলো? তো তুমি আমাকে বলো এটাই কি গুণ হবে? কত গুণ? 1.5 গুণ। 100 মানে 1, 200 মানে 2, 300 মানে 3 × 100 300, 400 মানে 4 × 100, 500 মানে 5 × 100। তো 150 মানে কি? 1.5 × 100। তো এটা কত গুণ হবে স্যার? কি? তাই তো? এবার তুমি বলো দাদা পয়েন্টে গুণ করা তো কঠিন, পয়েন্ট উড়িয়ে দিতে গেলে কি? নিচে বাই 10, কাটাকুটি করতে পারি। 5 দিয়ে গেলে 3, 5 দিয়ে গেলে 2, 2 দিয়ে এটা কেটে দাও, 8 1, 3 গুণ 3 × 3 3 8, তাহলে 243। কি? ভালোই মুষলধারে বৃষ্টি পড়ছে। বর্ষাকালে যদি বৃষ্টি না হয় তাহলে আর কখন পড়বে? তাহলে রবিদিত্য তো এখন 11 12 হয়ে গেছে, তাই না? আমাদের সময় 10 পর্যন্ত ছিল। হলো? তাহলে বুঝলে তো? তাহলে কি বুঝলে নিজে একটা টেস্ট দাও দেখি, নিজে নিজে করো। 243 স্কোয়ার দেখি কি বুঝেছো তুমি।
তুমি বুঝেছো না বোঝার অভিনয় করছো সেটাই বোঝা যাবে এখনই। 243 স্কয়ার, এনি নাম্বার হবে, এনি নাম্বার ভাই। কি হবে, কি হবে, কি হবে, কি হতে চায়, কি হতে চায়? এই তোমরা বলো, এই হরে কৃষ্ণ। 250 -7, ভেরি গুড। তারপর 7 স্কয়ার, 7 স্কয়ার হলো 49, ঠিক হলো? সাত স্কয়ার হলো 49, ঠিক আছে, হলো? হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা দেখা যাক। তারপর এই 7টা এখান থেকে কি আছে, মাইনাস, তাহলে এটা মাইনাস হয়ে যাবে। 243 থেকে 7 গেলে কত হয় স্যার? 236, ঠিক। এবং বলো এটা কত গুণ, কি দিয়ে গুণ করবে, এটা কার কাছাকাছি? 250, তাহলে কত? 2.5 × 100 মানে 2.5 গুণ, তাই তো? তাহলে 2.5 গুণ মানে 2.5 গুণ, তাহলে পয়েন্ট উঠে গেলে বাই 10, ঠিক আছে। 2 5 দিয়ে কেটে গেলে 5, 5 দিয়ে কেটে গেলে 2, 2 দিয়ে কেটে গেলে 1, 1 8, তাহলে 590, ঠিক আছে। 590 59 0 49 হলো। তাহলে এরকম করে পৃথিবীতে থাকা যে কোনো নাম্বারের স্কোয়ার আমরা হয় 100 অথবা 50 থেকে যোগ বিয়োগ করে বার করে ফেলতে পারবো। দ্যাটস দ্য ডিসিশন, ঠিক আছে। তাহলে এই ডিসিশন থেকে আমরা একটা গুরুত্বপূর্ণ থিওরেম জানলাম বা বুঝলাম, এটা হলো যে পৃথিবীতে এনি নাম্বার নাও, তাকে স্কোয়ার করে দাও, যে কোনো নাম্বার নাও যার লাস্ট 2 ডিজিট নাথিং এলস বলছে পৃথিবীতে দেখে কোন একটা নাম্বার স্কোয়ার কি স্কোয়ার নয়, দেখে কি করে বুঝবো? একটা সংখ্যাকে দেখে আমি কি করে বুঝবো যে এটা স্কোয়ার কি স্কোয়ার নয়? বুঝবে এইভাবে যে দেখো তুমি, আমি যেভাবেই করছি, দেখো সাপোজ আমি ধরো 70 করছি, তাহলে বা ধরো 71 করছি, তাহলে 50 + 21। সাপোজ আমি 74 করছি, তাহলে 50 + 24। আমি 76 করছি, তাহলে কি 100 - 24। আমি 77 করছি, তাহলে কি করছি 100 - 23, ঠিক আছে। 75 করছি, 100 + 100 - 25 বা 50 + 25। তার মানে যেটাই করো না কেন ঘুরে ফিরে ওই স্কোয়ার, আমি তো লাস্টে যেটা প্লাস মাইনাস করছি তার স্কোয়ারের লাস্ট দুটো ডিজিট বোঝাচ্ছি। তার মানে এটা ফিক্স ধারণা যে পৃথিবীতে থাকা এনি নাম্বারের স্কোয়ারের লাস্ট 2 ডিজিট হবে 1 থেকে 25 পর্যন্ত স্কোয়ারের লাস্ট 2 ডিজিটের সমান। যদি 1 থেকে 25 পর্যন্ত যে স্কোয়ার গুলো আছে তার লাস্ট 2 ডিজিট যদি আলাদা হয়, তাহলে বুঝবে যে ওটা স্কোয়ার হতে পারে না, ইম্পসিবল, ঠিক আছে। এইটা হলো আমাদের ধারণা, ঠিক আছে, লিখে নাও, ঠিক আছে। হলো? বাইরে বেশ একটা নিকেশ কালো অন্ধকার এসেছে, নিকেশ কালো অন্ধকার। কি গোপাল, হচ্ছে তো? এবার দেখ, বলছে স্পেশাল নাম্বার।
বলছে কি স্যার? স্পেশাল নাম্বার, স্পেশাল নাম্বারের স্কোয়ার। ঠিক আছে, এক স্কোয়ার। বলো, তুমি বলো দেখি আমার সাথে সাথে। ঠিক আছে, বলো, স্পিডে বলবে। ঠিক আছে, বলো। এক স্কোয়ার, 11 স্কোয়ার 121, 111 স্কোয়ার। আচ্ছা, চারটে এক স্কোয়ার, এতগুলো এক স্কোয়ার। আরে গোপাল, আসো ধীরে ধীরে বুঝি। ঠিক আছে, সংখ্যা সংখ্যা মানেই ম্যাজিক। তুমি এখানে বলো 11 স্কোয়ার 121 কিভাবে এসছে? ঠিক আছে, কটা এক? এক কটা? এক কতগুলো আছে? দুটো এক, 1 2, তাই লিখে দিলাম। 2 হাত চাপা দিলাম, এদিকে যা আছে ঘুরিয়ে লিখে দিলাম এদিকে। এইভাবে এসছে। দুটো এক, 1 2, 2 চাপা দিয়েছি, এদিকে এক আছে, এদিকে এক লিখে দিচ্ছি। এখানে কটা এক স্যার? 1 2 3, 3 চাপা দেব, যা আছে এদিকে ঘুরিয়ে দেবো, মানে এদিকে আছে 1 2, ঘুরিয়ে দিলে 2। স্যার কটা এক আছে? 4। কি হবে? 1 2 3 4, 4-এ ধরবো, বাকিটা এদিক থেকে ঘুরিয়ে দেবো। 3 2। তাহলে পরীক্ষায় প্রশ্ন এসছে 1 2 3 4 5 6 7 8, 8টা এক স্কোয়ার কত? তুমি কি বলবে? 8টা এক স্কোয়ার হবে কি? 1 2 3 4 5 6 7 8। ঠিক আছে, তারপর 8টাকে রেখে বাকিটা এদিকে এরকম ঘুরিয়ে দেব। 7 6 5 4 3 2। দ্যাটস দ্য রাইট আনসার। ঠিক আছে, টুকে নাও। এটা শুধুমাত্র একের ক্ষেত্রে প্রযোজ্য। কি কি হর্ষবর্ধন হচ্ছে তো? নেক্সট, তাহলে স্কোয়ার আমরা পুরো শিখে ফেললাম। একটু স্কোয়ার রুট শিখি। আচ্ছা, আগে কিউব রুট শিখি। ঘনমূল। আরে বাবা রে, কোথায় চলে গেল? হলো ঘনমূল। হেডিং করে দাও, ঘনমূল। বা কিউব রুট। আমরা থিওরি শিখছি আগে। ঠিক আছে, কিউব রুট। তাহলে তুমি আগে আমাকে বলো 1 থেকে 10 পর্যন্ত কিউব বলে নাও। বলো, 1-এর কিউব 1, 2-এর কিউব 8, 3-এর কিউব 27, 4-এর কিউব 64, 5-এর কিউব 125, তাই তো? 6-এর কিউব 216, 7-এর কিউব 343। এগুলো তোমার জানা উচিত, না হলেও লিখে দিলাম আমি তোমাকে। 8-এর কিউব 512, 9-এর কিউব 729, আর 10-এর কিউব 1000। দেখো, 11-র কিউব 1331, 12-র কিউব 1728। এগুলো তুমি জানতে পারো, কিন্তু আমার ঘনমূল করতে গিয়ে আপাতত 1 থেকে 10 পর্যন্ত লাগবে। ঠিক আছে, হলো? হ্যালো? হ্যাঁ, ঠিক আছে, বৃষ্টিটা কমুক তারপর। হ্যাঁ, ওকে 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 ওকে।
অত কিছু দিও না এখন, ওগুলো খাওয়ার সময় নেই আমার ক্লাস শুরু হয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হলো। এমনিতে বিশ্বে এখন বেরোতেও পারবো না, একটু এগিয়েই দিই, ঠিক আছে। ঘনমূল হলো, এইগুলো গেল। পরীক্ষায় কিরকম প্রশ্ন আসবে, আচ্ছা তার আগে তুমি এখান থেকে এটুকু বুঝে নাও ভাই, যে প্রত্যেকের লাস্ট ডিজিট আলাদা। এটাকে তুমি বুঝতে পারছো? দেখো, একটা 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 0 থেকে 9 সবারই প্রতিটা লাস্ট ডিজিট আলাদা আলাদা ঘরে বসেছে, ঠিক আছে। একটা অঙ্ক করতে দিই তোমাকে, ঠিক আছে। টিক 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 টিক। তিনশো 248 করো। 373 মানে পরীক্ষায় কিরকম হঠাৎ করে মাঝখানে প্রশ্ন হতে পারে যে একটা ঘনকের আয়তন মানে এ কিউব, এটা বলো দেখি বাবু বাহুর দৈর্ঘ্য, বুঝেছো? বা বলতে পারি এটা আয়তন, তাহলে বলো তো বাবু ক্ষেত্রফল কত। তার মানে আয়তন থেকে তোমাকে বাহুতে আসতে হবে কিউব রুট করে, আবার স্কোয়ার যে শেখালাম সেটাকে করে আবার ক্ষেত্রফলে যেতে হবে, এইরকম ভাবে ইন্টার রিলেটেড, ঠিক আছে। তাহলে দেখো, কিউব রুট অফ 373 242, ঠিক আছে। এই কিউব রুট করার জন্য রুলস হলো, প্রথমে 3টে সংখ্যা পেছন থেকে নেব, সামনে যতগুলো আছে থাক। সাপোজ যদি 5টা সংখ্যা থাকে, ঠিক আছে, তাহলে পেছন থেকে 3টে, সামনে থেকে 2টে। 7টা সংখ্যা আছে, পেছন থেকে 3টে, সামনে থেকে 4টে, মানে পেছন থেকে 3টে, এটা ফিক্সড। এটা গেল রুল নাম্বার 1, হলো। এবার দুটো ঘর, তাহলে দুটোকে আলাদা করে নিলাম। একটাকে দেখতে পাচ্ছি 373 আর 248, দুটো থেকে আগে দুটো সংখ্যা বেছে নি, তারপর দেখি কি করব, ঠিক আছে। তুমি আমাকে বলো, এই 373 আগে কোন সংখ্যার কিউব হয়েছে? দেখো, 373 আগে কোন সংখ্যার কিউব? তুমি বলবে স্যার 7-এর কিউব। কেন? এইটা একটু আগেই না লেখালাম স্যার, 373 আগে কে? 343। 343 কার কিউব? 7-এর কিউব। তার মানে যে সংখ্যাটা আমাকে দেবে, আমাকে দেখতে হবে সেই সংখ্যার আগে কোন সংখ্যাটার কিউব আছে, ঠিক আছে। তাহলে 373 আগে কোন সংখ্যার কিউব আছে? 343, যেটা আলটিমেটলি কার কিউব? 7-এর কিউব। তাহলে এখান থেকে আমি নিলাম হলো 7। খুশি? খুশি? আর এখানে কত আছে? 248। তাহলে আমাকে বলো 248-এর লাস্ট ডিজিট কত আছে স্যার? 8। কোন সংখ্যার কিউবের লাস্ট ডিজিট 8? দেখো, 2-এর, এই দেখো 8 কার কিউব থেকে আসছে স্যার? 2 থেকে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি কোন সংখ্যা নেব? 2। তাহলে আমি দুটো সংখ্যা কিভাবে নিলাম আগে ভালো করে বুঝে নাও। এইটা নিলাম, এর আগে কোন সংখ্যার কিউব পসিবল, আর এটা থেকে এর লাস্ট ডিজিট কোন সংখ্যার কিউব। এই যে দুটোকে পাশাপাশি নিলাম, 7 আর 2, এবার কি করব? কি করব? একটা বক্স কেটে পাশে লিখে দেব, এটাই তোমার অ্যান্সার, ঠিক আছে। এর বাইরে আর কিছু করে তোমার লাভ নেই। তো 72 ইজ ইয়োর ফাইনালি রাইট অ্যান্সার। টুকে নাও। হ্যালো, হ্যাঁ বৃষ্টিটা কমুক, আসো, অসুবিধা নেই। আর না হলে হ্যালো শোনো, হ্যালো, এই বৃষ্টিতে এখন বেরিয়েও না, তুমি বিকেল বেলা আসো, 5টার সময় আসো।
আমি এই ক্লাসে ডট 5টার মধ্যে আমার শেষ হয়ে যাবে কিন্তু ইনস্টিটিউটের ক্লাস, ঠিক আছে? ও তাহলে চলে এসছো, তাহলে আসো, ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। কি 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 হবে হরে কৃষ্ণ? এরপর পরের অঙ্ক দেবো, ঠিক আছে? দি একটা অঙ্ক, ক্যালকুলেটর ক্যালকুলেটর কোথায়, দেখি এটা তুমি করতে পারো কিনা। 117 649, এটা বলবে তারপর 12,167, এটা বলবে, এটা বলবে, এটা বলবে, কি হবে? কি হবে? আপনার পাশেরটা আর হয়নি, প্রথমেরটা হয়নি। কিভাবে ভাগ করবো বললাম না, পেছন থেকে 3টে আর সামনে যতগুলো। তাহলে 117 আগে কোন সংখ্যার কিউব? 117 আগে কে আছে কিউবে? কার কিউব? 4-এর কিউব 64। ভালো করে দেখো, এর আগে কোন সংখ্যার কিউব? এই যে 64, ঠিক আছে? তুমি তো পরেরটাই চলে গেছিলে, তাহলে 4 প্রথমত, তাহলে এখান থেকে এটা হলো 4, ঠিক আছে? আর এই 9 কোন সংখ্যার কিউবের লাস্ট ডিজিট 9? কার লাস্ট ডিজিট 9? কার কিউব করলে? 7-এর কিউব। কেন? 7-এর কিউব করলে কত হয়? 343, 3-এর কিউব। তাহলে কোন সংখ্যার কিউব করলে লাস্ট ডিজিটে 9 আসবে? এই লাস্ট ডিজিটে 7 আসবে, 9 আসবে। কার? 3-এর কিউব করলে 27 হয় ভাই, 7 হয়। হ্যাঁ, 2-এর কিউবের লাস্ট ডিজিট 8, কার? 9-এর কিউবেরই। 9-এর কিউব মানে 729। এই জন্য বললাম, এই জন্য এই যে জিনিসটা আমি লিখে দিয়েছি, এটা ভালো করে প্র্যাকটিস করবে বাড়িতে। কার লাস্ট ডিজিট 9? এই যে 9, এই যে 9 729-এর 9 লাস্ট ডিজিট কার থেকে আসছে? 9 থেকে আসছে, ঠিক আছে? এগুলো প্রথম প্রথম বলে এরকম আটকাচ্ছে, আস্তে আস্তে প্র্যাকটিস হয়ে গেলে ঠিক হয়ে যাবে, ঠিক আছে? তো দ্যাটস ওয়াই রাইট অ্যান্সার হলো 49, ঠিক আছে? এটা এখান থেকে 167 বাদ দিলাম, আর এখান থেকে 12, কারণ এখান থেকে এইদিকে 3টে, ঠিক আছে? বলো 12 আগে কোন সংখ্যার কিউব? তুমি বললে স্যার 12 আগে 8, 8 কার? 2-এর। তাহলে এখান থেকে কত বসবে স্যার? 2, ঠিক? আর এখান থেকে কোন সংখ্যার কিউবের লাস্ট ডিজিটে 7? 3-এ, কারণ 3-এর কিউব হলো 27, এখান থেকে বসে গেল 3। তো তোমার রাইট অ্যান্সার কত হলো? থাক তাহলে আজকে এটুকুই, ঠিক আছে? পরের দিন আমরা এগোবো হচ্ছে বর্গমূল আর ঘন, এই দুটো বাদ থেকে গেল, কিউব আর স্কোয়ার রুট, এটা আমরা পরের দিন এগোবো। তো আজকে আমাদের ক্লাস থাকলো এটুকুই, ঠিক আছে? শুরু করে দাও পড়াশোনা, কারণ এখন যদি পড়াশোনা করতে পারো তাহলে তোমার সামনে সিলেকশন রেডি, আর এখন যদি ফাঁকি মেরে দাও তাহলে হবে না। এখন দেখো, তুমি সারা জীবন প্রাইভেটে চাকরি যদি করতে পারো তাহলে ভালোই, আর তুমি যদি বলো যে না দাদা আমার গভর্নমেন্ট চাই, তাহলে পড়তে হবে, ঠিক আছে? পড়লেই হবে, ঠিক আছে? এর মধ্যে হাতি করা কিছু নেই, যেই পড়াশোনা করবে সেই সরকারি চাকরি পাবে, ঠিক আছে? চল নেক্সট দিন আমার, টাটা।